উচ্চ শুল্কায়নে ব্যাহত হবে পোশাক খাতের উৎপাদন, জানালো বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। যারা ঝরে গেছে, আবার যারা টিকে আছে তারাও যেন ঝরে না যায়, এই কারণে বিশেষ স্কিম চেয়েছে। 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে। প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাবে দেশ, বললেন ওবায়দুল কাদের। বাজেটে লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে রাঘব বোয়ালদের, মন্তব্য ফখরুলের। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। এবার বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা। নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান, একটি বাড়ি থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার। ইউপি মেম্বারের নেতৃত্বে রাজধানী সহ সারা দেশে সক্রিয় চোর চক্র। নিজের গাড়িতে ঢাকায় এসে অপারেশন শেষে রাতেই ফিরে যান মাদারীপুরের বাড়িতে। তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার, তার নেতৃত্বেই মূলত এই 20 বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল। সাভানা ইকো রিসোর্টে মাছ চুরির ঘটনায় বেনজির কর্মচারীর বিরুদ্ধে মামলা। এমপি আনার হত্যায় নেপাল থেকে গ্রেফতার সিয়াম কলকাতায় 14 দিনের রিমান্ডে। রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়িতে জাল টাকার কারখানা, কোটি টাকার জাল নোট ও সরঞ্জাম উদ্ধার। মূল হোতা জাকির সহ 4 জন গ্রেফতার। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার যাচ্ছি পুরো খবরে। প্রস্তাবিত বাজেটে উচ্চ শুল্কায়নের ফলে বাধাগ্রস্ত হবে পোশাক খাতের উৎপাদন। নগদ সহায়তা হ্রাস এবং শুল্ক বৃদ্ধির ফলে বাড়বে টিকে থাকার চ্যালেঞ্জ। বৈশ্বিক চাহিদা কম এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কর ব্যবস্থায় যৌক্তিকীকরণ না হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। রপ্তানি আয়ের সিংহভাগের যোগান দেয় তৈরি পোশাক খাত। তবে গেল কয়েক বছরে সক্ষমতা কমে যাওয়ায় বন্ধ হয়েছে প্রায় 3000 কারখানা। দুপুরে প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের শুল্কায়ন বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরে বস্ত্র খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। সেটা কমিয়ে 10% করা হয়েছে। বলা হয়, অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্র আমদানিতে 1 ভাগ শুল্ক গুনতে হবে। জ্বালানি সাশ্রয়ী লাইটের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ হয়েছে 10 ভাগ। নতুন বন্ড লাইসেন্স ফি দ্বিগুণ করায় বাড়বে উৎপাদন ব্যয়। কাস্টম আইনে আমদানি করা পণ্যের এইচএস কোড ভুল হলে সর্বোচ্চ 400% জরিমানার বিধান করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আজকে চাপটা কিন্তু এখন এসে পড়েছে। গত ঈদে আমাদের 3টি কারখানা বন্ধ হয়েছে, অর্থাৎ 5000 ফ্যাক্টরি থেকে এখন 2200 ফ্যাক্টরি আছে। ছোট এবং মাঝারি শিল্প যারা ঝরে গেছে, আবার যারা টিকে আছে তারাও যেন ঝরে না যায়, এই কারণে বিশেষ স্কিম চেয়েছে। বৈশ্বিক নানান সংকটে ব্যবসায় চাপ বেড়েছে। এর সঙ্গে উচ্চ শুল্কের চাপ এই শিল্পের জন্য বিপদ ডেকে আনবে। 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। এআইটির কনসেপ্টটা যদি রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা না থাকে, তাহলে যে মৌলিক যে অধিকার, সেই অধিকারটা খর্ব হচ্ছে এবং মানে ট্যাক্সেশনের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে। পোশাক শিল্পের ঝুট বা বর্জ্য এবং তা থেকে উৎপাদিত ফাইবার সরবরাহের ক্ষেত্রে মূসক প্রত্যাহার চায় বিটিএমএ। বলা হয়, দেশের স্পিনিং মিলের সক্ষমতা বিবেচনায় ফ্লাক্স ফাইবারের উপর থেকে সকল কর প্রত্যাহার করা উচিত। ঘরটা প্রত্যাহার করলে আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি। বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ব্যাগটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম।
অনুষ্ঠানে টেক্সটাইল এবং ক্লোদিং খাতের জন্য বিদ্যমান কর্পোরেট কর হার 2030 সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানানো হয়। অর্থনৈতিক অঞ্চল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুশাসন ও তদারকি কার্যক্রম। এজন্য দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতার মান ক্রমাগতভাবে উন্নয়ন প্রয়োজন। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, করের আওতা বাড়াতে উপজেলা পর্যায়ে স্থাপন করতে হবে আয়কর অফিস। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা বেশ চ্যালেঞ্জের বিষয় বলে মনে করে এফবিসিসিআই। বলা হয়, মূল্যস্ফীতির হার কমিয়ে আনাতে ব্যর্থ হলে সাধারণ মানুষের কষ্ট ও ভোগান্তি বাড়বে। অগ্রিম আয়কর ও আমদানি পর্যায়ে কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের আগাম করের ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এডিআর পদ্ধতি চালু করা দরকার। রাজস্ব খাতে একজন ন্যায়পাল নিয়োগের দাবি জানানো হয়। নেতারা ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতায় লাগাম টেনে ধরার আহ্বান জানান। বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারকে আকর্ষণীয় করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে নিতে হবে প্রায় 1,37,500 কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। এবারের বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এই আশাবাদ জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রস্তাবিত বাজেটে দেয়া লক্ষ্য অর্জন সম্ভব হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। সম্মানিত 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন। স্মার্ট বাংলাদেশের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য। বাজেটকে পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী মন্তব্য করে একে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এবার বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। এই ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে অন্যায় ও অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতেই এমন উদ্যোগ। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। বড় বড় কথা বলা বিএনপির অভ্যাস মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাজেটের আগে বর্তমান সরকারের অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়নি। বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। চ্যালেঞ্জ থাকলেও বাজেট বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এবারের বাজেটে রাঘব বোয়ালদের জন্য লুটোপুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিএসডির আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, লুটপাট করে আওয়ামী লীগ দেশের অস্তিত্বকে সংকটে ফেলেছে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্রকে গিলে ফেলেছে দুর্নীতি।
রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভা। বক্তব্যে উঠে আসে সমসাময়িক রাজনীতি, অর্থনীতির প্রসঙ্গ। বক্তারা বলেন, সিরাজুল আলম খান যে গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলতেন তা থেকে অনেক পেছনে আজকের বাংলাদেশ। রাষ্ট্রকে গিলে ফেলেছে দুর্নীতি। রাষ্ট্রকে গিলে ফেলেছে। আরো ভোট চুরি করা সুযোগ দরকার, লুটপাট করা, দুর্নীতি করা, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করা, বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। একটা রাজনৈতিক দল ক্ষমতা রক্ষা করতে গিয়ে বেনজির টাকার বিনিময়ে ডিএমপি কমিশনার, র্যাব চিফ এবং পুলিশ প্রধান হয়ে শত শত লোককে গুম, খুন, অত্যাচারের পেছনে থাকেন, নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে। এবং সেটার বিনিময়টাও কি, এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির হিসাব বেরোচ্ছে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের অস্বীকার করে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা, এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। অভিযোগ করেন, কালো টাকা সাদা করার যে টোপের কথা বলা হচ্ছে সেই দুর্নীতির সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত। মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন? কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। মানুষকে আওয়ামী লীগের শোষণ, নিপীড়ন থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদরের একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল থেকেই কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানায়, সদরের এই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। জঙ্গিরা এই বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এর মধ্যে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি এবং জঙ্গি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে যাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। তারাই বাড়িটিতে মূল অভিযান চালাবে বলে জানিয়েছে পুলিশ। পিস্তল এবং রুমটা সাউন্ড প্রুফ, এরপরে হ্যান্ডকাপ, ওয়াকি টকি এবং এরকম বিভিন্ন ধরনের একটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমই আমরা এখানে মোটামুটি পাই। দেখলে মনে হয় যে এখানে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের কার্যক্রম চলমান ছিল। রাজধানী সহ কয়েকটি জেলায় চোর চক্রের নেতৃত্বে এক জনপ্রতিনিধি। অবিশ্বাস্য হলেও সত্য, মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ওই মেম্বার নিজের গাড়িতে ঢাকায় এসে চুরি করে আবারও ফিরে যেতেন রাতারাতি। 20 বছর ধরে এভাবে চুরি করে গেলেও ধরা যায়নি কাউকে। এবার গাড়ি চালক সহ চক্রের 2 সদস্য গ্রেফতার হলেও পালিয়েছে ওই মেম্বার। গ্রেফতারকৃতদের জবানবন্দি থেকে আর কি কি পেল পুলিশ, সেটাই জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। বনশ্রী এলাকার লাজ ফার্মা। 25 মে ভোর 4:21 একটি প্রাইভেট কার এসে দাঁড়ায় দোকানটির সামনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। কিছুক্ষণ পর দুজন মিলে হাইড্রোলিক কাটার দিয়ে কেটে ফেলেন তালা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভেতরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে টাকা চুরি করছে ওই দুইজন। এ ঘটনায় রামপুরা খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। পরে আরও 21টি পয়েন্টের সিসি ফুটেজ থেকে পাওয়া যায় সেই প্রাইভেট কারের হদিস। আটক করা হয় চালক রাজা মিয়াকে। তার দেয়া তথ্যে মাদারীপুর থেকে আটক করা হয় সেলিম নামে আরেকজনকে। বিগত 6 মাসে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা 25টির উপরে চুরির ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনোটাই তারা ধরা পড়েনি। এবং প্রতিনিয়তই তারা সপ্তাহে 1 বার 2 বার 3 বার প্রত্যেক সপ্তাহেই তারা এই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে আসে এবং তাদের মেইন টার্গেট থাকে মূলত দোকানগুলো। পুলিশ জানায়, পলাতক আসামি একজন জনপ্রতিনিধি এবং চোর চক্রের মূল হোতা। ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে চুরি করে বেড়াতেন তিনি। চুরির যে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার। তার নেতৃত্বেই মূলত এই 20 বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল। তার এলাকাতে 3 তলা বাড়ি রয়েছে, বড় কাভার্ড ভ্যানের ব্যবসা আছে, প্রাইভেট কার আছে, মানে আর্থিকভাবে সে খুবই শক্তিশালী বলতে গেলে।
মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক ফকিরের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলায় চুরির মামলা আছে ১৩টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা রিসোর্ট দেখভালের দায়িত্ব বুঝে নিয়েছে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসন। এখন থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় চলবে কার্যক্রম। রিসোর্টের পুকুরের মাছ লুকিয়ে বিক্রির অভিযোগে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা করেছে দুদক। আজও সেখানে যৌথ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মাদারীপুর ও গোপালগঞ্জের প্রায় ১,৪০০ বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের তদন্ত এবং বেনজিরের দেশত্যাগের ঘটনার পর রিসোর্টটিতে রিসিভার নিয়োগ করে আদালত। আদালতের নির্দেশে দায়িত্ব বুঝে নিয়েছে ২ জেলার ডিসি। এই সম্পদের ৩টি পার্ট রয়েছে, যেটা হচ্ছে পুকুর বা জলমহল, সেটা দেখবেন জেলা মৎস্য অফিস, এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ। এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট, সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে। রিসোর্টটি বন্ধ নয়, আগের মতোই সচল রাখার পরিকল্পনা জেলা প্রশাসনের। তবে এখনই প্রবেশের সুযোগ পাচ্ছেন না দর্শনার্থীরা। আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টের পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। এর আগে গত রাতে রিসোর্টে পুকুর থেকে মাছ সরিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক। জব্দ করা হয় ৫৯০ কেজি মাছ। মাছ বিক্রি করে ৮৪,০০০ টাকা জমা দেয় কোষাগারে। এ ঘটনায় পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা দায়ের করেছে দুদক। যাতে এটা সচল থাকে, দেশের অর্থনীতিতে কাজে লাগে, আমাদের যে দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা যেন ইকোনমিতে ভূমিকা রাখতে পারে, তার জন্যই মূলত রিসিভার নিয়োগ। এখন থেকে পার্কের কৃষি জমি ২ জেলার কৃষি অফিস এবং মাছের খামার মৎস্য বিভাগ দেখাশোনা করবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে গ্রেফতার সিয়ামের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার বারাসাত আদালত। বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বাংলাদেশের ডিবি পুলিশ এমপি আনার হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ সিআইডির হাতে গ্রেফতার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে হাজির করা হয়। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালাতে ১৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আনার হত্যার পর সিয়াম নেপালের কাঠমান্ডুতে পালিয়েছিলেন। সেখান থেকে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউ টাউন থানার পুলিশ সিয়ামকে গ্রেফতার করে নিয়ে আসে। কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। ১৪ দিনের রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, ১৪ দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আখতারুজ্জামান শাহিনকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তবে ভারতের সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি থাকায় কলকাতা পুলিশও আসামিকে নিয়ে আসার চেষ্টা করছে। লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ, এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। ডিবি প্রধান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বিমানবন্দরে পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রোববার শেখ হাসিনা যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। এ নিয়ে টানা ৩য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এর আগে সকাল 10:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।
যেসব এজেন্সি হজ যাত্রীদের প্রেরণে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে ছিল ব্রিফিং। সেখানে ধর্মমন্ত্রী বলেন, হজ পালনে ইচ্ছুক 85,000 মুসল্লির মধ্যে 15,000 হজযাত্রীর এখনও সৌদি যাওয়া বাকি। তবে কোনো ভিসা জটিলতা না থাকায় 12 জুনের মধ্যে তারা সৌদি আরব যেতে পারবেন বলে আশাবাদী মন্ত্রী। অন্যবারের তুলনায় এবার হজ যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানান ধর্মমন্ত্রী। অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নাম্বার হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের দেয়া 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ডালাসে টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 21 রানে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। কোরবানির ঈদ সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরি চক্র। পশুর হাট সহ নানা জায়গায় কোটি কোটি টাকার নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় স্বামী স্ত্রী মিলে গড়ে তোলা এমনই এক চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকার নোট। জাকির ও তার স্ত্রী মিলে কদমতলীর দনিয়া এলাকার এই বাড়িতেই গড়ে তোলেন জাল নোট তৈরির ঘরোয়া কারখানা, যেখানে 1000, 500 এবং 200 টাকার নোট তৈরি হতো। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে 1.5 কোটি টাকার কাছাকাছি। উনি এবং ওনার জামাই এর আগে পেশাদার এই চক্রটি 2012 সাল থেকে জাল নোট তৈরি করে আসছে বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। ঈদের ঠিক আগে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতে গড়ে তুলেছে বিশাল একটি চক্র। এই জাকির একটা অত্যন্ত চালু এবং অত্যন্ত দক্ষ লোক, এবং তার এই কাজ করার জন্য অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো মহিলা কর্মী আছে। আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে তাদের ওই সমস্ত পেইড কর্মচারীদেরকে যারা জাল টাকা বানায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদেরকে সে প্রতি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। এর আগে বাগেরহাট আর খুলনাতেও কারখানা ছিল জাকিরের। 6 বার গ্রেফতারও হয়েছিল সে। সবশেষ 2018 সালে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করেছে এই একই কাজ। গ্রেপ্তার এড়াতে সে মোটামুটি ঢাকা শহরকে ছেড়ে দিয়ে সে বাগেরহাট এবং খুলনা অঞ্চলে আভিজাত্যপূর্ণ এলাকাতে সিসি ক্যামেরা দিয়ে দিয়ে সেইখানে নিরাপত্তা বলয় তৈরি করে জাল টাকার ব্যবসা করত। জব্দ করা কারখানায় দেশীয় জাল নোটের পাশাপাশি ভারতীয় নোটও তৈরি করা হতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে প্রস্তাবিত পদক্ষেপ সহায়ক ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা আজিজুল ইসলাম আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় এদেশে রাজস্ব আহরণ কম। সংসদে প্রস্তাবিত বাজেট 2024-25 নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রস্তাবিত বাজেটে নানা সংকটের কথা বলা হলেও এ থেকে উত্তরণে কোনো সমাধান দেয়া হয়নি। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ সঠিক প্রকল্পে ব্যবহারের তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাবলিক হেলথ সেক্টরের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব তুলে ধরা হয় আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে। কোভিডের সময় কিন্তু বাইরে কেউ চিকিৎসা নিতে যেত না, সবাই বাংলাদেশে যতই বড় লোক হোক এখানে চিকিৎসা করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া বাজেট সঠিক প্রকল্পে ব্যবহারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। হয়তো কোনো প্রকল্প নিব না যেটা আমি খরচ করতে পারবো না, অতএব আমার টার্গেট থাকবে আমার সময়ের মধ্যে বাজেটকে ম্যাক্সিমাম ইউজ করা।
স্বাস্থ্যমন্ত্রী পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বিশ্বের সব দেশে প্রাইমারি হেলথকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রাইমারি হেলথ একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এটার সম্বন্ধে আমার আর বোঝার কিছু বাকি নাই। আমি যদি প্রান্তিক জনগোষ্ঠী, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যদি সার্ভিসটাকে এনশিওর করতে পারি, তাহলে নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজে এই রোগীর উপর দিয়ে হেঁটে যেতে হবে না। সম্মেলনে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনস্বাস্থ্যে বরাদ্দ ও জনবল বাড়ানো এবং পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এক বিছানার পেছনে 3টা করে রোগী আছে, ফ্লোরে আছে, এবং এটা দিন দিন বাড়ছে। হাউ লং? আমরা যদি এর থেকে পরিত্রাণ পেতে চাই, we should go for the preventive aspect. এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সমঝোতা স্মারক হয়, যেখানে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ জাপানে উচ্চতর ফেলোশিপ ট্রেনিং এর সুযোগ পাবেন। ফারহানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের মোটা তাজাকরণের বাজেট দিয়েছে সরকার। এছাড়াও বাজেটের কোথাও অসহায় মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। গয়েশ্বর অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এখন বাণিজ্যিক সংগঠনে পরিণত হয়েছে। যারা দুর্নীতি, ডাকাতি, সন্ত্রাসী করে তাদের রক্ষা করাই পুলিশের কাজ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় ৮০ কোটি টাকা তুলে নিতে পেরেছেন বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। এই বাজেটটার পরে যারা রাজস্ব আদায় করবো তারা হলে ব্যবহার একটা দোকানে 20 টাকা দেবেন, ক্যাশ খুলে লইছে, তোমার 100 টাকা জরিমানা কথা বলে, এইগুলো শুরু করে লুটপাট। যদি বাংলাদেশ নামক দেশটার অস্তিত্ব পৃথিবীর বুকে দেখতে চান, তাহলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। রাজ্যের আসাম সীমান্ত সংলগ্ন জিরিবাম জেলায় দুই পক্ষের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে জারি করা হয়েছে সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ফাইজল পুঞ্জি নামক এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের জন্য এলাকাটিতে বসবাসকারী কুকিদের দায়ী করে ব্যাপক বিক্ষোভ হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত 25টি বাড়ি। জবাবে আশপাশের মেইতেই বসতিতেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সংঘাতের মুখে এলাকা ছেড়েছেন প্রায় 200 বাসিন্দা। আবারও লোহিত সাগরে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এবার তাদের হামলার লক্ষ্য ইসরায়েলগামী দুটি জাহাজ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। তার দাবি, মিসাইল, ড্রোন ছোড়া হয়েছে এলবেলা এবং এল জেনোয়া নামের দুটি জাহাজে। তার দাবি, সফলও হয়েছে সেই হামলা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে হুতি। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চালানোর হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের যৌথ বাহিনী ইয়েমেনে কয়েকবার হামলা চালিয়েও থামাতে পারেনি গোষ্ঠীটিকে। আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং মিসাইল ইউনিট লোহিত সাগরের দুটি যৌথ অভিযান পরিচালনা করেছে। এলবেলা ও এল জেনোয়া এর দুটি জাহাজ ছিল আমাদের হামলার লক্ষ্য। ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডের বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে তারা আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও নাভাল মিসাইল ব্যবহার করা হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প নুসেইরাতে পৃথক অভিযান চালিয়ে 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এই অভিযানে ব্যবহার করা হয় হেলিকপ্টারও। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আলাদা দুটি স্থান থেকে 4 জিম্মিকে উদ্ধার করা হয়। তারা হলেন নোয়া আরগামানি, আলমগ মেইরজান, আন্দ্রি কোজলভ এবং শলোভিজিভ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উদ্ধার হওয়া 4 জন সুস্থ আছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।